হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ABSSC-তে স্বাগত জানাই। তোমাদের যে জিডি বন্ধুদের জন্য যেসব আমরা মোস্ট ওয়েটেজওয়ালা যে টপিকগুলো আলোচনা করছি, আজকে তার 6th ক্লাস, আজকে তার 6 নম্বর ক্লাস। এই 6 নম্বর ক্লাসে তোমাদের আজকে থাকবে তুগলক বংশ, তুগলক বংশ আজকে থাকবে। কি থাকবে? তুগলক বংশ মানে সুলতান সাম্রাজ্য যে চলছে, সুলতানি আমলে আজকে থাকবে কি তুগলক বংশ। সুলতানি ফার্স্টে কালকে করানো হয়েছে, আজকে তার পার্ট 2। তা কি থাকবে? তুগলক বংশ, তুগলক বংশ থাকবে। ওকে, এই তুগলক বংশ থাকবে। আর কি থাকবে? সৈয়দ বংশ, তুগলক বংশ, লোদি বংশ, এই তিনটা থাকবে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আর কটা দিন পর তোমার এক্সাম আছে। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা মক দিতে থাকো। যাই হোক না কেন, সপ্তাহে পার উইক তুমি 2 থেকে 3টা এখন মক দাও। এখন পার উইক, এখন 2 সপ্তাহ তুমি 2 থেকে 3টা পার উইকে 2 থেকে 3টা মক দিতে থাকো। ওকে, নাহলে মুশকিল হয়ে যাবে ভাই পরে। ওকে, চলো শুরু করা যাক। আর যদি কারো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা ভিডিও নিচে কমেন্ট করতে পারো। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। টেলিগ্রাম আছে, টেলিগ্রাম জয়েন হবে ক্লাস পিপিটি পাওয়ার জন্য। আর তোমাদের যদি হ্যান্ড রিটেন নোটস বা এইসব তোমাদের নোটসের প্রয়োজন হয়, এই ক্লাসের যদি ক্লাস নোটের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। জয় মা সরস্বতীর নাম ধরে চলো। তুগলক বংশ কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলছে? তুগলক বংশ যে 1320 থেকে 1414 পর্যন্ত, 1320 খ্রিস্টাব্দ থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম কে ছিল? গিয়াস উদ্দিন তুগলক। এ কত বছর রাজত্ব করেছিল? 1320 থেকে 1320 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত গিয়াস উদ্দিন তুগলক রাজত্ব করেছিল। গিয়াস উদ্দিন তুগলক 1320 খ্রিস্টাব্দে গাজী মালিক ও গিয়াস উদ্দিন তুগলক উপাধি নিয়ে তুগলক সিংহাসনে বসেন এবং তুগলক বংশের প্রতিষ্ঠা করেন। তাহলে তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে গিয়াস উদ্দিন তুগলক, তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন তুগলকের আসল নাম কি? গাজী মালিক হচ্ছে গিয়াস উদ্দিনের আসল নাম। ওকে, গিয়াসউদ্দিন দাক ও হুলিয়া ব্যবস্থা গিয়াসউদ্দিন তুগলক দাগ ও হুলিয়া ব্যবস্থা পুনরায়ভাবে চালু করেন। এটা কে চালু করেছিল? এটা চালু করেছিল কে? আলাউদ্দিন খলজি। সে আলাউদ্দিন খলজি যে দাগ ও হুলিয়া ব্যবস্থা ইনি আবার চালু করেছিলেন। ওকে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এই সালতানাতের রাজধানী ছিল দিল্লি। এই সালতানাতের রাজধানী কি ছিল? দিল্লি ছিল। এবং যেহেতু দিল্লি সালতানাত, এটা রাজধানী অবশ্যই তো দিল্লি হবে, কয়েকটা ব্যতিক্রম আছে। আর গিয়াসউদ্দিন তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করেন। ওকে, চলো নেক্সট। মোহাম্মদ বিন তুগলক কত খ্রিস্টাব্দ থেকে তারপর কে আসে? তারপর আসে কে? মোহাম্মদ বিন তুগলক। 1300 এর সিকুয়েন্সটা দেখো, 1320 থেকে 1325 পর্যন্ত ইনি রাজত্ব করেন। তারপরে কে আসে? মোহাম্মদ বিন তুগলক কত থেকে করে? 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত কে করে? না, মোহাম্মদ বিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পরে জৌলাখা বা জুমা খাঁ, এর নাম কি ছিল? জৌলাখা বা জুমা খাঁ। ইনি মোহাম্মদ বিন তুগলকের নাম নিয়ে 1325 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। এর আসল নাম কি তাহলে? জুমা খাঁ বা জৌলাখা। জুমা না, এটা জুনা এন হয়, জৌলা না, জুনা খা বা জুনা খা। মোহাম্মদ বিন তুগলকের নাম আসল নাম কি? জুনা খা। এটি সুলতান যুগের সবচেয়ে শ্রেষ্ঠ শাসক হলেন ইনি।
মোহাম্মদ বিন তুগলক। এই সুলতানি আমলে, সুলতানি যুগে যে সব থেকে শ্রেষ্ঠ শাসক কে ছিল? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক শ্রেষ্ঠ শাসক, ইনি প্রতাপশালী শাসক ছিলেন ইনি। ওকে, এর শাসনকালে মরক্কো বিশ্ববিখ্যাত ভ্রমণকারী ইবন বতুতা। ইবন বতুতা মানে কে বলো তো? মানে মরক্কো থেকে মরক্কো পরিব্রাজক ছিলেন, ভারতে ঘুরতে এসেছিলেন ইনি। ইনার সাম্রাজ্যে কার সাম্রাজ্য আছে? মোহাম্মদ বিন তুগলকের সাম্রাজ্যে কে আছে? মরক্কো বিশ্ববিখ্যাত ভ্রমণকারী ইবন বতুতা। ইবন বতুতা কার সাম্রাজ্যে আছে গো? মোহাম্মদ বিন তুগলকের সাম্রাজ্য। এটা অনেকবার এসছে, এটা আগের বছর সিজিএলে এসেছিল, সিজিএলে এই কোশ্চেনটি এসেছিল। ইবন বতুতা কার সাম্রাজ্যে আসেন? এমটিএসও এটা অনেকবার এসছে এই কোশ্চেনটা, জিডিতেও এসছে। ইবন বতুতা লেখা বইয়ের নাম সফরনামা রেহেলা। ইবন বতুতা লেখা বইয়ের নাম কি? সফরনামা রেহেলা। ভেরি 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আছে। ওকে, এই আর একটা তোমাদের একটা ক্লাস দেব, কে কার রাজত্বকালে এসছিল। এই যে বিদেশি পর্যটক যারা আছে না, ভ্রমণকারী যারা আছে, যে ফাইয়ান কার রাজত্বকালে এসছে, ইভেন সাং কার রাজত্বকালে এসছে, ইবন বতুতা কার রাজত্বকালে এসছে, নিকোলা ডে কন্টি কার রাজত্বকালে এসছে, এগুলো সব মানে কে কার রাজত্বকালে এসছে এটা ভেরি ইম্পর্টেন্ট আছে। ওকে, সেগুলো আমরা দেবো একটা ক্লাসে। দোকনি নামক তাম্র মুদ্রা চালু করেছিল। দোকনি নামক তাম্র মুদ্রা চালু করেছিল কে? মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক 22টি ভাষা জানতো, 22টি ভাষা, ইনি 22টি ভাষা জানতো। মোহাম্মদ বিন তুগলক ভাষা জানতেন, 22টি ভাষা জানতেন। ওকে, 22টি ভাষা জানতেন কে? মোহাম্মদ বিন তুগলক। দোকনি নামক তাম্র মুদ্রা ইনি চালু করেছিলেন। আর কি হবে? আর 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 ইনি আদিলাবাদ দুর্গ নির্মাণ করেন। আদিলাবাদ দুর্গ ইনি নির্মাণ করেন, আদিলাবাদ দুর্গ ইনি নির্মাণ করেন। ইনাকে, আচ্ছা নেক্সট স্লাইড কি আছে? যোগ আছে? হ্যাঁ, এই মোহাম্মদ বিন তুগলক তার সৈন্যদের অর্থ প্রদানের জন্য টোকেন মুদ্রা ব্যবহার করতেন, যেটা খুব সস্তা ধাতু দিয়ে এটা তৈরি করা হয়েছিল। টোকেন, এটা টোকেন মুদ্রা ব্যবহার করেছিলেন, যেটা খুব সস্তা ধাতু দিয়ে তৈরি হয়েছিল। তার জন্য সবাই এই মুদ্রা তৈরি করেছিল, তার জন্য মুদ্রা রেট পড়ে গেছিল এখানে। ওকে, আর ইনাকেই পাগলা রাজা বলা হয়। ইনার সমস্ত সিস্টেম পুরো পাগলের মতো সব সিস্টেম ছিল, তাই ইনাকে পাগলা রাজা বলতো। এদের সস্তা মুদ্রাই তৈরি হয়েছিল, এই মুদ্রা প্রচুর পরিমাণে মার্কেটে চলে এসেছিল, তাই বাজার দর পড়ে গেছিল। তারপর তক্কাবি নামক কৃষক ঋণ প্রচলন করেন। তক্কাবি নামক কৃষক ঋণ ইনি প্রচলন করেন। ওকে, এই যে তোমার মোহাম্মদ বিন তুগলক ইনি সব থেকে বেশি মানে তোমার ছিল, শিক্ষিত ছিল। সব রাজাদের থেকে বেশি শিক্ষিত ইনি ছিলেন, এটা আসে না, ততটা ইম্পর্টেন্ট নয়। বেশি শিক্ষিত ইনি ছিলেন। ইনি কিসে পারদর্শী ছিলেন? ইনি পারদর্শী ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। আর কি ছিলেন? গণিতে, চিকিৎসায়, গণিত ও চিকিৎসাবিদ্যায় ইনি খুব পারদর্শী ছিলেন। ওকে, এই মোহাম্মদ বিন তুগলকের সমসাময়িক কন্টেম্পোরারি কে ছিল? মোহাম্মদ বিন তুগলকের দক্ষিণ ভারতে কে ছিল? দক্ষিণ ভারতে ছিল বিজয়নগর এম্পায়ার। দক্ষিণ ভারতে কে ছিল? বিজয়নগর এম্পায়ার, বিজয়নগর সাম্রাজ্য ইনার সময় ছিল। আর কি ছিল? দুটো ছিল। আর কি ছিল? বাহমনি কিংডম, বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য, এটি স্বাধীন রাজ্য দুটি গড়ে উঠেছিল এ সময়। ওকে, এটা গড়ে উঠেছিল। ইনি প্রবল জ্বরে মারা যাননি, মানে ইনি মারা যান কবে? মোহাম্মদ বিন তুগলক 1351 খ্রিস্টাব্দে। 1351 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক মারা যান। ওকে, খ্রিস্টাব্দে মারা যান। ওকে, চলো নেক্সট। তারপর কি হবে? ফিরোজ শাহ তুগলক। এর সাম্রাজ্যটা দেখো,
1325 সিকোয়েন্সিয়ালি সাজানো আছে 1325 থেকে 1351। এরপরে কি থাকবে ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 1388 পর্যন্ত, 1351 থেকে 1388 পর্যন্ত। ইনি মোহাম্মদ বিন তুগলকের পর দিল্লির সিংহাসনে বসেন, অবশ্যই বসেন। 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন, তারপরে ইনি বসেন 1351 থেকে 1388 পর্যন্ত। তাহলে মোহাম্মদ বিন তুগলকের পর ইনি সিংহাসনে বসেন। ইনি অনাথ বিধবাদের জন্য দিওয়ান ই খাইরাত নামক একটি নতুন বিভাগ প্রতিষ্ঠা করেন। এটা ইম্পর্টেন্ট আছে, দিওয়ান ই খাইরাত নামক তোমার একটি বিভাগ তিনি চালু করেন। ইনি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন, এখানে কি লেখা আছে না, অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন, অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ইনি, দিল্লিতে নিয়ে আসেন কে, ফিরোজ শাহ তুগলক, অশোক স্তম্ভ। ইনি আর ফিরোজ শাহ তুগলক সাই নামক সেচ কর চালু করেন। সেচ কর মানে তোমার যে কৃষি দপ্তরে যেসব কর থাকে, এটা কি করের নাম কি ছিল, সাই। কুতুব মিনার কয়টি তালা আছে গো, 5টি তালা আছে। এটা আগের বছর MTS-এ এসেছিল, সিজিএল এসেছিল, তোমার ফেজে এসেছিল এই কোশ্চেনটা। কুতুব মিনারে কয়টি তালা আছে, কুতুব মিনারে 5টি তালা আছে। এই কুতুব মিনারে 5ম তালা কে নির্মাণ করেছিল, ফিরোজ শাহ তুগলক। এটা কে নির্মাণ করেছিল, ফিরোজ শাহ তুগলক। আর ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। কেন বলা হয়, আকবর যেরকম 4টি কর চালু করেছিল, ইনিও 4টি কর চালু করেছিল, তাই ইনাকে সুলতানি যুগের আকবর বলা হয়। ওকে, ইনি দেওয়ানি বন্দেগান পথ প্রবর্তন করেন। দেওয়ান ই বন্দেগান পথ প্রবর্তন করেন। দেওয়ানি বন্দেগান প্রবর্তন মানে বন্দেগান পথ পথ প্রবর্তন করেন। ওকে, চলো, ইনার যে 4টি সুলতানি যুগে যে তোমার ফিরোজ শাহ তুগলক 4টি যে কর ব্যবস্থা চালু করেছিল, এই কর ব্যবস্থাগুলোর নাম লেখো। কর ব্যবস্থা কি ছিল, খারাজ ছিল, জিজিয়া ছিল, খামাস ছিল, জাকাত ছিল। খারাজটা কি, খারাজটা হচ্ছে চাষের জমির ওপর কত শতাংশ কর থাকবে, 1/10। চাষের জমিতে 1/10 অংশ কর থাকে, কর নির্ধারণ করা হয়েছিল। আর জিজিয়া কি ছিল, অমুসলমানদের উপর কর, অমুসলিমদের উপর ধার্য কর। ওকে, অমুসলিম যারা ছিল, মুসলমান যারা ছিল না, তাদের উপর কর চাপানো হতো। আর খামাস কি ছিল, লুণ্ঠিত দ্রব্যের উপর 1/5% কর। যে লুট করা হতো, যে সেই লুণ্ঠিত দ্রব্যের উপর 1/5% কর, 1/5% কর। আর জাকাত কি ছিল, মুসলমানদের উপর কত পার্সেন্ট, মুসলমানদের উপর যে কর চাপানো হতো, মুসলিমদের উপর কর, কত, 2.5% মুসলিমদের উপর কর চাপানো হতো। তাহলে বুঝতে পেরেছ খরাসটা কি, খরাসটা ছিল তোমার চাষের জমির ওপর, আর জিজিয়া ছিল অমুসলিমদের, আর খামাস ছিল লুণ্ঠিত দ্রব্যের ওপর, মানে যেসব দ্রব্য চুরি করা হতো সেই সব দ্রব্যের ওপর 1/5% মানে লুট করা হতো। আর জাকাত ছিল মুসলমানদের ওপর কর। জিজিয়া হলো অমুসলিম, জাকাত হলো মুসলিম, মনে রাখবে এটা। ওকে, ইনার সময় ইকতা ব্যবস্থা আবার চালু হয়। ইকতা ব্যবস্থা আবার চালু হয়, পুরুষানুক্রমিক
হয়ে যায় ওকে। ফিরোজ শাহ মানে তোমার ফিরোজ শাহ তুগলক কি করেছিল? ফিরোজ শাহ তুগলক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস মানে চালু করেছিলেন ইনি, মানে বেকারদের জন্য, বেকারদের সমস্যার সমাধানের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস তৈরি করেন ইনি। ইনি 24টি কর বাতিল করেছিল, 24টি কর বাতিল করেন ওকে। আর ইনি শ্বাসগানি মুদ্রা চালু করেন, সেটা কি ছিল? রূপোর মুদ্রা, শ্বাসগানি রূপোর মুদ্রা, শ্বাসগানি রূপোর মুদ্রা চালু করেন, রূপোর মুদ্রা চালু করেন ওকে। শ্বাসগানি রূপোর মুদ্রা ইনি চালু করেন ওকে। আচ্ছা, ফিরোজ শাহ তুগলকের লেখা বইয়ের নাম, ফিরোজ শাহ তুগলকের লেখা বইয়ের নাম লিখে নাও তো। ফিরোজ শাহ বইয়ের ফুতুহা ই ফিরোজ শাহী, ফতুয়া হি ফুতুয়া ই ফিরোজ শাহী এনার লেখা বইয়ের নাম ওকে। আচ্ছা, আর এখান থেকে তেমন কিছু নেই, চলো নেক্সট কে আসবে? সৈয়দ বংশ। কে আসবে? সৈয়দ বংশ কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত হয়? সৈয়দ বংশ 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে কি? সৈয়দ বংশ। 1414 খ্রিস্টাব্দে সুলতান শাসক খিজির খাঁ দৌলত খাঁকে পরাজিত করে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন বা সূচনা করেন। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খাঁ, ওকে। 1421 খ্রিস্টাব্দে খিজির খাঁ মারা গেলে তার পুত্র মোবারক খান শাহ উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসেন। তার খিজির খাঁর পর কে বসেন? খিজির খাঁর পর বসেন কে? তার পুত্র খান, মোবারক খান শাহ উপাধি নিয়ে তিনি তারপর দিল্লির সিংহাসনে বসেন। এবারে দিল্লি সিংহাসনে অবসানের সময় হয়ে গেছে, এবারে দেখতে পাবে পরপর। মুবারকবাদ নামক শহরটি কে নির্মাণ করেছিল? ইনি মুবারকবাদ নামে শহরটি মুবারক শাহ তৈরি করেছিল। কে করেছিল? মুবারক শাহ। এটি কোন নদীর তীরে গো? এই যে মুবারকবাদ নামক শহরটি, এটি কোন নদীর তীরে? এটা পরীক্ষাতে একবার এসেছিল। এটি হচ্ছে তোমার কোন নদীর তীরে বলো? এটি যমুনা নদীর তীরে এটি অবস্থিত। আর আলম শাহ হচ্ছে সৈয়দ বংশের শেষ সুলতান। আলম শাহ হলো সৈয়দ বংশের শেষ সুলতান। আচ্ছা, এরপর কে থাকবে? এরপর থাকবে লোদি বংশ। আচ্ছা, লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি। আর শ্রেষ্ঠ শাসক সিকান্দার লোদি। ইব্রাহিম লোদি কে হচ্ছে? ইব্রাহিম লোদি হচ্ছে শেষ শাসক। এ তিনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে বহলুল লোদি, আর শ্রেষ্ঠ শাসক হচ্ছে সিকান্দার লোদি, আর শেষ শাসক হচ্ছে তোমার ইব্রাহিম লোদি ওকে। সিকান্দার লোদি সম্পর্কে তোমরা লিখে নাও ওকে। সিকান্দার লোদি হচ্ছে তোমার 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি রাজত্ব করেন। ইনি লোদি বংশের শ্রেষ্ঠ শাসক। সিকান্দার লোদির পূর্ববর্তী নাম কি ছিল? নিজাম খাঁ। আর সিকান্দার লোদির সমসাময়িক ভক্তিবাদী প্রচারক কে ছিলেন? কবির। ছিল ওকে। ইনি
এই সিকান্দার লোদি জমি মাপার জন্য গজ-ই সিকান্দার ব্যবহার করেন, গজ-ই সিকান্দার ব্যবস্থা চালু করেন জমি পরিমাপের জন্য, জমি পরিমাপের জন্য, পরিমাপের জন্য গজ-ই সিকান্দার, গজ-ই সিকান্দার ব্যবস্থা চালু করেন। আচ্ছা, ইনি একটা ফেমাস ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা লিখে নাও। এটা কি হবে? গুলরুখ ছদ্মনামে তিনি ফরাসি কবিতা লিখতেন। গুলরুখ ছদ্মনাম, গুলরুখ ছদ্মনাম ইনার ছদ্মনাম ছিল। ছদ্মনামে ফরাসি কবিতা লিখতেন। কি লিখতেন? ফরাসি কবিতা, ফরাসি কবিতা ইনি লিখতেন, ফরাসি কবিতা লিখতেন। ওকে, আর আর সিকান্দার লোদি সম্পর্কে তেমন কিছু নেই। চলো, এনাকে মানে সিকান্দার লোদির মানে তোমার যে রাজত্বকালকে, একে গৌরবময় রাজত্বকাল 29 বছর সিকান্দার লোদি 29 বছর রাজত্ব করেছিল। কত বছর? 29 বছর রাজত্ব করেছিল। 29 বছর, দেখো 29 বছর রাজত্ব করেন, রাজত্ব করেন এনে, রাজত্ব করেন। ওকে, চলো। ইব্রাহিম লোদি 1517 খ্রিস্টাব্দ থেকে 1526, তারপরে কি হয়? মুঘল সাম্রাজ্যের উদ্বোধন হয়, মুঘল সাম্রাজ্যের উদ্বোধন হয় 1526 থেকে। ওকে, 1526 থেকে 1517 খ্রিস্টাব্দে সিকান্দার লোদির জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম লোদি শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। 1517 খ্রিস্টাব্দে সিকান্দার লোদি মানে জ্যেষ্ঠ পুত্র কে ছিল, মানে বড় পুত্র কে ছিল? ইব্রাহিম লোদি তোমার দিল্লির সিংহাসনে বসেন। এই ইব্রাহিম লোদিকে প্রতিহত করার জন্য তার কাকা, নিজেদের মধ্যে যুদ্ধ চলছিল। তোমার ইব্রাহিম লোদির কাকাকে আলাউদ্দিন, মুঘল সম্রাট, তার কাকা আলাউদ্দিন মুঘল সম্রাট বাবরকে ভারতবর্ষ আক্রমণের জন্য আহ্বান জানিয়েছিল। তার কাকা ইনাকে পরাজিত করার জন্য, নিজে পরাজিত করতে পারছিল না, তাই তিনি বাবরকে, মুঘল সম্রাট বাবরকে তিনি ভারতবর্ষ আক্রমণের জন্য আহ্বান জানিয়েছিল, তার কাকাকে আলাউদ্দিন লোদি। ওকে, আর তারপর হয় বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ। কি হয়? 1526 খ্রিস্টাব্দে হয় কি? প্রথম পানিপথের যুদ্ধ, 1526 প্রথম পানিপথের যুদ্ধ। বাবরের কাছে তিনি পরাজিত হয়ে যান, দিয়ে সেখানেই তিনি মানে মৃত্যু হয়, সেই যুদ্ধক্ষেত্রেই তার মৃত্যু হয়। কার মৃত্যু হয়? ইব্রাহিম লোদি। ইনি প্রথম দিল্লির একমাত্র সুলতান যিনি যুদ্ধক্ষেত্রেই মৃত্যুবরণ করেন। যুদ্ধক্ষেত্রেই ইনি মৃত্যুবরণ করেন। তারপর দিল্লি সুলতানি সাম্রাজ্যের সমাপ্তি ঘটে, দিল্লি সুলতানি সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং ভিডিও নিচে একটু কমেন্ট করবে যদি ভালো লাগে থাকে তোমাদের। আর তোমার এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। ক্লাস পিপিটি পেতে হলে ওই টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন হবে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকনে হালকা করে টাচ করবে, হালকা করে টাচ করবে। ওকে, আর এটা আমাদের ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে বা হ্যান্ড রিটেন পিডিএফ, প্রিন্টেবল পিডিএফস যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে এই সব ক্লাস পিপিটিগুলো পাওয়ার জন্য। ওকে, আর যদি ক্লাস হ্যান্ড রিটেন ক্লাস পিপি নোটস নিতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই টপিক ওয়াইজ যদি হ্যান্ড রিটেন নোটস তোমরা নিতে চাও, তাহলে তোমাদের
টাকা কিছু পে করতে হবে। 31 রুপিস তোমাদের এটার জন্য পেমেন্ট করতে হবে। কত? 31 রুপিস। চলো আজকে এইটুকু। যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করবে। আর যদি স্টাডি রিলেটেড কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করিবে। ওকে, চলো আজকে এইটুকু। তোমরা পড়তে থাকো, মক দিতে থাকো, বিন্দাসভাবে প্রিপারেশান নাও। তোমাদের প্রিপারেশনের প্রতি আমরা অল টাইম আছি। যদি কোনো কিছু প্রিপারেশনে কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যে স্যার আমি পাচ্ছি না, এটা করতে পারছি না, এই স্ট্র্যাটেজি খুঁজে পাচ্ছি না। অবশ্যই নির্দ্বিধায় তোমরা যখন খুশি বের করতে পারো, আমরা তোমাদের গাইড করব। ওকে, চলো আজকে এইটুকু। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড জয় হিন্দ, বন্দে মাতারাম।